বিএনপি এবার অন্যের মাধ্যমে ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছে। দর্শক, শুধু চাপ না, বড় ঘটনা শুরু করে দিয়েছে বিএনপি, যেটা একসময় অকল্পনীয় ছিল যে হাজার হাজার শহীদদের রক্তের। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন। 5 মাস পার হয়ে গেল দেশের, আমরা বারবার বলছি যে একটা নির্বাচন, আবার সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন। নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে, রূপরেখা নিয়ে তাল বাহানা না করে আগামী সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। শেখ হাসিনা পলায়ন করেছে, কিন্তু তার কিছু দুষ্কৃতিকারী এখনো বাংলার মাটিতে তার ইশারায়। পোস্টে তিনি লিখেছেন যে অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। আওয়ামী লীগ সরকার দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদান সহ যা যা করেছে। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। তো দর্শক, চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। বিএনপি এবার অন্যের মাধ্যমে ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছে। দর্শক, শুধু চাপ না, বড় ঘটনা শুরু করে দিয়েছে বিএনপি, যেটা একসময় অকল্পনীয় ছিল যে হাজার হাজার শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত, হাজার হাজার জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত, আহতদের আর্তনাদের উপর প্রতিষ্ঠিত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার 6 মাস অতিবাহিত করার আগেই বিএনপি এই সরকারকে হটানোর ষড়যন্ত্র করবে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিবে। ইট ওয়াজ ইম্পসিবল, অকল্পনীয়, দ্যাট ওয়াজ আনইমাজিনেবল, বাট আমরা এটা এখন দেখছি। দর্শক, বিএনপি সরাসরি হুমকি দিয়েছিল যে তারা মার্চ এপ্রিলে আন্দোলন শুরু করবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে দেখলো যে না, তাতে পিঠের ছাল থাকবে না, ছাত্র জনতা তাদেরকে পেটাবে এবং সরকার জরুরি অবস্থা জারি করতে পারে। এখন মার্চ এপ্রিলে নিজেরা আন্দোলনের কথা বলছেন, এবার একটু পিছু হটেছে, কিন্তু এর মধ্যে বিএনপি বিদেশিদের কাছে ধারণা দিচ্ছে, বিদেশিদের কাছে বলছে যে দ্রুত নির্বাচন দেন। সজীব ওয়াজেদ জয়ভাবে বলেছে তার বাপ মোদির কাছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেন। বিএনপি এখন ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিদেশিদের কাছে বলছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন, এবছরেই নির্বাচন। তো দর্শক, শুধু এবছর না, এখন তো একবারই এবছরের মাঝামাঝি, এবছরের শেষের দিকে নয়, এবছরের মাঝামাঝি নির্বাচনের কথা বলছে। দর্শক, এভাবে সরাসরি ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করতে সিন্ডিকেট চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির সহনশীলতা তো আছেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক না হতে পারে এই চেষ্টা তো আছেই। প্রতিনিয়ত সরকারের সমালোচনা, দ্রুত নির্বাচনে জিকির করা এবং অনৈক্যের কথা বলা, এগুলো তো করছেই বিএনপি তাদের মিত্রদের মাধ্যমে চাপ দেওয়াচ্ছে, তাদের কিছু লোকদের মাধ্যমেও বিভিন্নভাবে সরকারকে ডিস্টেবলাইজ করার কথা বলছে। দর্শক, এরকমই একটা ঘটনা, এটা খুবই সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন না দিলে আন্দোলন, কর্নেল ওলি। এর মানে এই বিএনপির মিত্ররা এখন আন্দোলনের হুমকি দিচ্ছে। এই যে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন না দিলে আন্দোলন, এই কথা ওলি সাহেব বলবেন কি জন্য? নির্বাচন হলে ওলি সাহেবের কোনো লাভ আছে নাকি? হ্যাঁ, একসময় যখন বিএনপি, ওলি বা আওয়ামী লীগ ছিল, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কর্নেল ওলি সাহেবকে 1-2টা সিট হয়তো বিএনপি দিত জোটের পক্ষ থেকে, কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপি তো কর্নেল ওলিকে সিট দিতে পারবে না। বিএনপি দলীয়ভাবে দানিশ শীষ ওলিকে দিলেও ওখানে বিদ্রোহী প্রার্থী থাকবে। তো ওলি সাহেব জানেন যে তার কোনো লাভ নেই, তারপরে তিনি নির্বাচনের কথা কেন বলছেন এই কারণে যে বিএনপি তাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনাকে রাষ্ট্রপতি বা কোনো একটা কিছু বানানো হবে। আমি ভালোভাবেই জানি দর্শক, আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কর্নেল ওলিকে আমরা রেসপেক্ট করি ডেফিনেটলি, এবং তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যেও তিনি ইতিবাচক, তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মোটামুটি সোচ্চার। আবার নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছাও জানান, নানান প্রশ্ন আছে, কিন্তু তিনি মুক্তিযুদ্ধ ব্যবসা করেন না, 71 নিয়ে চেতনাবাজি করেন না। এই দিক থেকে তার প্রতি একটা আলাদা রেসপেক্ট আমাদের অলওয়েজ থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দর্শক, যে এখানে কর্নেল ওলি সাহেব দ্রুত নির্বাচন না দিলে আন্দোলনের হুমকি দিচ্ছেন কেন? এটার নেপথ্যে কি থাকতে পারে? আমরা মনে করি যে বিএনপি হয়তো তাকে রাষ্ট্রপতি বানানোর কোন আশ্বাস দিয়েছে, কারণ তার রাষ্ট্রপতি হওয়ার একটা ইচ্ছা আছে এবং নানান মহল থেকে রাষ্ট্রপতি হওয়া নিয়ে অলরেডি কথা হয়েছে তার সাথে, এবং তিনি বলেছিলেন যে রাষ্ট্রপতি তাকে বানানো হলে তিনি রাজি আছেন দেশের স্বার্থে। তো এখন যেহেতু দ্রুত নির্বাচন হলে তার আলাদা কোনো লাভ নেই, তারপরে তিনি দ্রুত নির্বাচনের কথা বলছেন, এর অর্থ হতে পারে
বিএনপি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলে কর্নেল অলিকে হয়তোবা রাষ্ট্রপতি বানাবে এই আশ্বাস দিয়েছে, যার ফলে এখন বিএনপির হয়ে দ্রুত নির্বাচনের কথা বলছে। শুধু দ্রুত নির্বাচনের কথা নয়, এখানে সরকারকে আন্দোলনের হুমকিও দিচ্ছে। এর মানে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, অভ্যুত্থানের পক্ষের শক্তি আন্দোলনের কথা বলবে, এটা দুঃখজনক। আওয়ামী লীগ বলবে এবং আমরা সবাই ঠেকিয়ে দিব, ইট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু এখন আমরা দেখছি উল্টো কথা। দর্শক, আমরা স্পষ্ট কর্নেল অলি সাহেবের এই বক্তব্যের সাথে আমরা ডিসএগ্রি করি। এখানে যেটা হওয়ার কথা ছিল যে না, সংস্কার হতে হবে, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় নিতে হবে, দেশের রাজনৈতিক সংস্কৃতি বা সবকিছু একটা সুন্দর ব্যবস্থার মধ্য দিয়ে আনতে হবে, যাতে টেকসই ভাবে একটা নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠে। নামকাওয়াস্তে কোনো নির্বাচন, যে নির্বাচনে বিতর্ক থাকে, দ্রুত নির্বাচন করতে গিয়ে কোনো বিতর্কিত নির্বাচন যেন না হয়। মানে এরকম কথাবার্তা বললে তার কাছ থেকে দায়িত্বশীলতার পরিচয় হতো না। ছাত্র জনতা যে কারণে মানুষ জীবন দিয়েছে সেটা পূরণ হোক, এবার একটা সুযোগ এসেছে, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। প্রফেসর ইউনূসের সুরে কথা বলবেন, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। বাট অলি সাহেব কি বলছেন, যার ভোট নাই সারা দেশে 30,000, তিনি বলছেন যে দ্রুত নির্বাচন না দিলে আন্দোলন। এর মানে এটা বিএনপির হয়ে বলছেন, এটা বোঝাই যায়। ভোটের অবশ্যই আমরা পক্ষে, কিন্তু ভোটের তো পরিবেশ থাকতে হবে। দ্রুত নির্বাচন মানেই আপনি কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। দেখেন, জনগণের প্রত্যাশা আমি বলছি না যে পূরণ করতে সরকার সক্ষম হয়েছে, এখন পর্যন্ত হয়নি। কিন্তু জনগণের প্রত্যাশা কি, এখানে বিএনপি আসতে বা নির্বাচন হয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়ে যাবে? তো কর্নেল অলি সাহেবের মতো একজন বিজ্ঞ লোক অ্যাটলিস্ট এটা ধারণা করতে পারেন না যে অন্য কেউ ক্ষমতা আসলে মুহূর্তের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তার কাছ থেকে অ্যাটলিস্ট এই ভুলভাল থিওরি, অবাস্তব থিওরি আমরা আশা করি না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। তো বিএনপি তো সরাসরি আর বলতে পারে না, যদি অনেকে বলছে। আমি মনে করি এটা বিএনপির কথা, দ্রুত নির্বাচন না হলে আন্দোলনে নামা হবে, এটা একবার অ্যাবসলিউটলি বিএনপির কথা। কর্নেল অলি আহমেদ বলেন, 5 আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি, এটি রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রাম ফলে হয়েছে। দেখেন, এই রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রাম, এই কথা বলছেন। হ্যাঁ, ছাত্র জনতা রাজনীতিবিদ একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। মানে এটা বোঝাই যায় যে বিএনপি কে তেল দিয়ে কথা বলছেন। বরং এখানে তার মতো সিনিয়র সিটিজেনের বলা উচিত যে রাজনীতিবিদরা পারে নাই, গত 15 বছরে তারা আঙ্গুল চুষছে, তারা 28 অক্টোবর পালিয়েছে, বালু ট্রাক সরাতে পারেনি। তার মতো সিনিয়র রাজনীতিবিদ বর্তমান প্রজন্মকে এই কথাগুলো সমালোচনা করে যাওয়া উচিত, কিন্তু না, তিনি তা বলছেন না। কর্নেল অলি সাহেব তিনি রাজনীতিবিদদের মানে বিএনপি কে ক্রেডিট দিচ্ছেন, বোঝাই যায়। তো এই যে বক্তব্য যেটা বিশ্লেষণ করছি, এটা স্পষ্টতই তিনি বিএনপি হয়ে বলছেন, বিএনপির সাথে কোনো একটা সমঝোতা বা কোনো একটা আশ্বাসের ভিত্তিতে বলছেন বলে আমি বিশ্লেষণ করছি। এলএবি সভাপতি বলেন, আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে 300-400 এমনকি 500 পর্যন্ত মামলা হয়েছে। 5 আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। রাজনীতিবিদরা নির্যাতিত ঠিক, আবার বিএনপির মতো দল আপোষ করে জোরালো কোনো আন্দোলন করেনি, এটা অস্বীকার করা যাবে না। জামাতের সাথে ঐক্য করেনি, ভারত ক্ষমতা এনে দিবে, আমেরিকা অমুক করে দেবে, তমুক করে, নানান হিসাব নিকাশ আমরা জানি। দর্শক, এই জন্য আমরা বলবো যে রাজনীতিবিদদের এত ক্রেডিট দিয়েন না। তারা নির্যাতিত হয়েছে, কিন্তু তারা কি করেছে, তাদের দৌড় কত দূর আমরা 2023 সালের 28 অক্টোবরে দেখেছি। তারা কখনো গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি, জনগণকে সম্পৃক্ত করতে পারেনি, ছাত্র জনতাই পেরেছে। পোস্টে তিনি লিখেছেন যে অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। আওয়ামী লীগ সরকার দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদান সহ যা যা করেছে, বিএনপিও এখন তাই করছে। আওয়ামী লীগের সাথে কিন্তু বিএনপির এখানে কোনো মিল আপনি এই বিষয়ে কোথাও কোনোভাবে মিলাইতে পারবেন না। বিএনপি কি ক্ষমতায় নাকি বিএনপির এই ধরনের চরিত্রের বিগত দিনে কোনো বহিঃপ্রকাশ আমরা দেখতে পাইছি? বিএনপি এখন একটা মাত্র আছে, জনগণের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করা যায়। রাষ্ট্রপতিকে অপসারণ অথবা সরানোর জন্য রাজনৈতিক দলগুলো একদিকে কথা বলছে, আর একদিকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে রাষ্ট্রপতি ঠিক করে দিবেন, প্রক্রিয়া অনুযায়ী, নিয়ম অনুযায়ী যে রাষ্ট্রপতি ঠিক করে দিবেন নির্বাচন কমিশনে কারা কারা থাকবেন, কোন 5 জন থাকবেন, এবং তারাই পরবর্তী নির্বাচনে ভূমিকা পালন করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি তার যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে একটি পোস্ট লিখেছেন এবং সেই পোস্টে তিনি লিখেছেন যে
অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। তার এই মন্তব্যের ব্যাপারে আপনি কি বলবেন? একেবারে সিম্পল ব্যাপার। আমরা সবাই জানি যে নিউটনের তৃতীয় সূত্রের ইয়েটা আছে যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট রিঅ্যাকশন। হ্যাঁ, এখন একটা জিনিস হচ্ছে উনি যতই এটা করে বলেন যে বাংলাদেশের জনগণ কে কি মনে করলো কে হয়েছে, ওনারা ফ্যাসিস্ট এটা অবশ্যই ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশে প্রকাশ করছেন বলেই তো আজকে ওনাদের এই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। ঠিক আছে। আর উনি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যেটা বলছেন, ওনাদের নিজেরই একটা কথা আছে যে আলোচনা শাক দিয়ে মাছ ঢাকা, ওনাদের নিজের চরিত্রটাকে দেখার জন্য এই ধরনের মন্তব্য করছেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটিও হলো যে গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর, তিনি বলেছেন যে আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদান সহ যা যা করেছে বিএনপিও এখন তাই করছে, এমন কথা বলেছেন তিনি। এই প্রসঙ্গে আসলে আপনি কি বলবেন? কারণ আমরা যেটা দেখেছি যে নুরুল হক নূর সহ 6 জনকে আসলে রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতার জন্য বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে স্থানীয় ভাবে যাতে সহযোগিতা করা হয়, কিন্তু সেই বিএনপির ব্যাপারেই তিনি এই কথা বলছেন। বিষয়টি আপনি কি বলবেন? নূর আসলে ও যেটা বলছেন এরকম স্বভাবত কিছুটা অল টাইম কথাবার্তা বলে থাকে। এখন নূরের জায়গা থেকে ওরটা যদি মনে করে যে আওয়ামী লীগের মতো বিএনপির এটা, তাহলে আমাদের দলীয় নির্দেশনা একদম প্রেস রিলিজ দিয়ে ওকে নির্দেশনা কিভাবে? আমি সেটাই বলছি, আওয়ামী লীগের সাথে কিন্তু বিএনপির এখানে কোনো মিল আপনি এই বিষয়ে কোথাও কোনোভাবে মিলাইতে পারবেন না। আর নূর বিষয়টা হয়তো ওর চিন্তা শক্তি থেকে বলছে, কিন্তু কখনোই না। একটা জিনিস দেখেন, আমাদের এখানে মূল্যায়নটা হচ্ছে দুই ভাবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে অনেক সময় এই গত 17-18। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিশ্রম মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা ক্ষমতা যাওয়া থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের চাঞ্চল্য ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদের যে ভিডিও ফুটেজগুলো দেখেছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এর ধারাবাহিকতা আমরা আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে পর্যায়ক্রমে দেখে আসি। অনতিবিলম্বে গ্রেফতার করে শেখ হাসিনাকে আমাদের সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে, নতুবা ভারতের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না। এই রূপরেখা নিয়ে তালবাহানা না করে আগামী সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। শেখ হাসিনা পলায়ন করেছে, কিন্তু তার কিছু দুষ্কৃতিকারী এখনো বাংলার মাটিতে তার ইশারায় ভারতীয় সাহায্যে এই দেশে ষড়যন্ত্র করে আমাদের বাংলাদেশের উপর লাল রক্ত চক্ষু দেখাতে সাহস দেখাচ্ছে। আজকের এই জনসভা থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই, বাংলার 18 কোটি মানুষের বিরুদ্ধে শেখ হাসিনার কথায় কোন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করবেন না। আমরা 18 কোটি মানুষ, 71-এর 7.5 কোটি মানুষ আমরা অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। প্রয়োজনে 18 কোটি মানুষের 36 কোটি হাতে আবারও অস্ত্র নিয়ে দাঁড়াবো, তবু বাংলার 1 ইঞ্চি মাটিতে কাউকে আঘাত করতে দেওয়া হবে না। শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দূষর দিয়া বলাচ্ছে উনি নাকি বাংলার মাটিতে ফিরে আসবেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে বলে যাই, শেখ হাসিনা মুক্ত হস্তে আর বাংলার মাটিতে কোনোদিন ফিরে আসতে পারবেন না। তবে ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে। ওনাকে বাংলার মাটিতে আনা হবে, সেই 57 জন মুক্তিযোদ্ধা সেনাবাহিনী হত্যার বিচারের মুখোমুখি করে বাংলার মাটিতে গ্রেফতার করে আনা হবে। সাগররুনি হত্যার জবাব দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে। শাপলা চত্বরে হেফাজতের হাজার হাজার মানুষকে হত্যা করার জবাবদিহি করার জন্য বাংলার মাটিতে আনা হবে। আমাদের নেতা ইলিয়াস আলীর লাশকে ফেরত দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে। জহির কমিশনার সহ হাজার হাজার লোক আমাদেরকে গুম করা হয়েছে, তাদের লাশ ফেরত দেওয়া হবে। তাকে জবাবদিহি করতে হবে। আয়নাগরে কারা নির্যাতন করেছিল বাংলার মানুষকে, জবাবদিহি করতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো,
তার বিরুদ্ধে মানবতা বিরোধী আইনে মামলা হয়েছে এবং তার দূষরদের বিরুদ্ধে এই মামলাকে তার কঠিনভাবে মুখোমুখি করার জন্য আমাদের সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ভারতের কাছে নোট বারবেল পাঠিয়েছে তাকে ফেরত দানের জন্য। ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক চায়, আজকের এই জনসভা থেকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে গ্রেফতার করে শেখ হাসিনাকে আমাদের সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে, নতুবা ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। প্রিয় নেতৃবৃন্দ, আমি আজকের এই জনসভা থেকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে বলতে চাই, আপনারা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা চলবেন না। সচিবালয়ে আগুন লেগেছে, বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমার জনগণের বুকে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, পেট বেঁধে মানুষকে থাকতে হয়। আপনারা ব্যর্থ হচ্ছেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাদের বাংলার 18 কোটি মানুষের গর্ব। আপনাকে 18 কোটি মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আপনাকে আমরা এই দেশের প্রধান উপদেষ্টা হিসেবে আপনাকে অধিষ্ঠিত করেছি। আপনি একজন ইজ্জত সম্পন্ন লোক। আমরা বাংলার জনগণ, আমরা বিএনপি, আমাদের সমমনা দল, আমরা চাই না আপনি ব্যর্থ হন। আমরা চাই না আপনি অপমানের গ্লানি নিয়ে বাংলার মাটি থেকে আপনি যেতে হয়। আমরা আপনাকে শোষণ মানে মাথার তাজ হিসাবে রাখতে চাই। আপনার কাছে শুধু অনুরোধ, আপনি এই রূপরেখা নিয়ে তাল বাহানা। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন। 5 মাস পার হয়ে গেল দেশের। আমরা বারবার বলছি যে একটা নির্বাচন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন। নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসবে, আজকে দ্রব্যমূল্যের সংকট বলেন, যানজটের সংকট বলেন, এই যে আজকে প্রেস ক্লাবের সামনেই সিএনজিওয়ালারা ধর্মঘট আপনার রাস্তা অবরোধ করছে, আপনার আজকে অটো রিক্সা করে ঢাকা শহর ভরে গেছে, সারা জায়গায় এই ব্যাপারে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাজগুলো আপনার সমাধান করতে হবে। এরা পারবে না। কিন্তু আজকে যারা সংস্কারের কথা বলছেন, সংস্কার, মানুষ এত সংস্কার বুঝে না। মানুষ চায় শান্তি, নিরাপত্তা, মানুষ চায় পেটে আপনার ক্ষুধার নিবারণের জন্য অন্ন, মানুষ চায় তাদের কর্মসংস্থান। আর মানুষ যেটি চায়, গত 15 বছর এই যে ফ্যাসিবাদ যারা কায়েম করেছিল, পুলিশের প্রায় 1000 লোক পুলিশ পালিয়ে গেছে। তারা যে বেআইনি কাজের সাথে জড়িত ছিল, পুলিশ যেহেতু দেশের মানুষকে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তারা পালিয়ে গেছে। কিন্তু অন্যান্য সেক্টরের লোকরা কি পালিয়েছে? প্রশাসন, বিচার বিভাগের কিছু লোক, প্রধান বিচারপতি সহ কিছু লোক পালিয়েছিল, কিন্তু তারা এখনো বিদ্যমান রয়েছে। বিভিন্ন অফিস আদালতে এখনো বিদ্যমান রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করবেন? জাতির সামনে সুস্পষ্ট রূপরেখা দেন। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু অগ্রাধিকার, সেটুকু আপনি ক্লিয়ার করেন। নির্বাচনে যদি আপনার মাইন্ড সেট আপ ঠিক থাকে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, এই পুলিশ প্রশাসন দিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু করা সম্ভব। আর যদি আপনাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ করা সম্ভব নয়। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইয়ুথ ফোরামের পাশে আমরা আছি। আমরা শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের জাতীয়তাবাদী শক্তি যে কোনো ষড়যন্ত্র রুখার জন্য প্রস্তুত আছে। আমরা অপেক্ষা করছি সরকারের কাছ থেকে ক্লিয়ার, স্পষ্ট বক্তব্য জানতে চাই। যদি সরকার এই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেয়, আমরা মনে করবো যে একটা ষড়যন্ত্র চক্রান্ত এই সরকারের ভিতরেই রয়েছে। সুতরাং আমরাও কিন্তু সুস্পষ্টভাবে এটা মোকাবেলার জন্য রাস্তায় নামতে বাধ্য। আমরা সমর্থন দিচ্ছি, আমরা সহযোগিতা দিচ্ছি। তার অর্থ এই নয় যে আপনি দীর্ঘসূত্রিতা করবেন। দেশের মানুষের অর্থনৈতিক সংকট বাড়বে, দেশের মানুষের সামাজিক সংকট বাড়বে, দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংকট বাড়বে, এইটি আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। আমরা দীর্ঘ 15-16 বছর যাবৎ মাঠে রয়েছি। আমার বাড়ি, আমার জমি দখল করেছে, আমার সম্পদ দখল করেছে, আমার আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে। এরপরও বলবো, জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি। এটা ধন্যবাদ দিতে হবে জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে। এত বড় একটা বিপর্যয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি, এটি চারটিখানি কথা নয়। সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকম ভাবে বিএনপিকে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই, তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না। তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল? জুলাইয়ের আগে তারা একটা মামলার কোনো শিকার হয়েছে? আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে, কোনো অসুবিধা নেই, আমরা স্বাগত জানাচ্ছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, কোনো অসুবিধা নাই। তাদের পিছনে জনমত আছে কিনা, তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা, এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে। আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে,
তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে আমি আপনাদেরকে যে কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখিয়ে দিই তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।